প্রিয় লিসেনার্স, চলুন আমরা ঘটনায় চলে যাই। আমাদের এবারের ঘটনাটি দিয়েছেন রাকিবুল হাসান তানিম। উনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে রয়েছেন, তবে ওনার দেশের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামে। ঘটনাটির সময়কাল 1960 কি 62, অনেক আগের ঘটনা। তো তখনকার সময় যারা এই ধান ভাঙাতে যেতেন তাদের এই যাত্রা পথটা কিন্তু এতটা মসৃণ ছিল, অনেক সময় লাগতো। তখন এই ধান ভাঙানোর মেশিন অনেক দূরে দূরে থাকতো, কোথাও বিদ্যুৎ নাই, সেখানে তেলে এই ধান ভাঙানোর মেশিনগুলো চলতো। অনেক দূরের গ্রাম থেকে মানুষজন নৌকা নিয়ে আসতে একদিন লাগে, ধান ভাঙাতে একদিন লাগে, আবার বাড়িতে ফিরতে একদিন লাগে। এরকম 3-4 দিনের সময় নিয়ে মানুষ বাড়ি থেকে বের হতো, যারা দূরের থেকে আর কি আসতো ধান ভাঙাতে। তো এই যে চরকাজল গ্রাম, মানে ছোট চরকাজল গ্রাম আর চরকাজল ইউনিয়ন, এখান থেকে এই গলাচিপা উপজেলায় ওই সময় 60-62 সালের দিকে, ওই সময়ের প্রেক্ষাপটে ওই ধান ভাঙিয়ে আনতে হলে প্রায় 3-4 দিন সময় লাগতো। ওখানে ধান তো শুধু যে একজন নিয়ে গেছে বিষয়টা এরকম না, অনেক দূরের গ্রাম থেকে লোকজন আসতো, সিরিয়ালে থাকতো। রাত হয়ে গেলে তো আর ভাঙানো যেত না, সকালবেলা অপেক্ষা করতে হতো, এইভাবে সিরিয়াল আসতে সময় লাগতো। তো যাই হোক, অনেক সময় দেখা যেত যে কয়েকজন প্রতিবেশী মিলে একটি নৌকায় তাদের ধানগুলো উঠিয়ে ভাঙাতে নিয়ে যাচ্ছেন। তাতে করে কষ্টও কম হয়, কয়েকজন মিলে যদি যাওয়া যায়, গল্প করতে করতে যাওয়া যায়, নৌকা বাইতেও সুবিধা হয়, কারণ দীর্ঘ পথ তো নৌকা বাইতে হয় আর কি। এদিকে কি হয়, এই যে তানিম ভাইয়ের মামা ওই সময় ক্লাস 8-এ পড়তেন, ওনার মামার নাম হলো শাহজাহান মিয়া। ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের একদম অজপাড়াগায় ক্লাস 8 পর্যন্ত পড়া লোক কম পাওয়া যেত, হাতে গোনা কয়েকজন পাওয়া যেত আর কি। তাই এই শাহজাহান মিয়াকে নিয়ে সবাই খুব গর্ববোধ করতেন। শাহজাহান মিয়া মানে শাহজাহান মামা যিনি, উনি কোনো আবদার করলে পরিবারের সকলেই রাখার চেষ্টা করতেন। নানার কাছ থেকে, মানে এই তানিম ভাইয়ের নানা, আমরা নানা বলে সম্বোধন করছি, নানার কাছ থেকে যখন এই শাহজাহান মামা শোনেন যে উপারাতে ধান ভাঙাতে যাওয়া হবে, তখন মামাও আগ্রহী হয়ে পড়েন। প্রথমে নানা নিষেধ করলেও পরে রাজি হন। তখন অবশ্য মামার পরীক্ষা শেষ হয়েছে। তো কথা অনুযায়ী একদিন সকালবেলা তারা 3 জন রওনা হন। মামা মানে শাহজাহান মামা, নানা এবং একজন প্রতিবেশী, তার নাম হলো হেলাল ব্যাপারী, মানে হেলাল নানা। তো হেলাল নানাও এই তার ভাইয়ের নানার খুব বন্ধু ছিলেন আর কি, বন্ধুর মতোই ছিলেন আর কি, প্রতিবেশী প্লাস বন্ধু। এই 3 জন রওনা দিয়েছেন নৌকা করে তাদের ধানগুলো নিয়ে। যেতে যেতে প্রায় 1 দিনের মতো সময় লাগবে। তারা বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় একটু বিশ্রাম নিচ্ছিলেন, তারপরে একজন একজন করে নৌকা বাইছিলেন আর কি, ধারাবাহিকভাবে একজন বান আরেকজন বিশ্রাম নেন, এইভাবে আর কি। এভাবে প্রায় বিকেল হয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তখনও মাগরিবের আজান দেয় নাই, তখন তারা বড় নদী থেকে একটা খালের ভিতরে ছিলেন। তারা দেখতে পান একজন বৃদ্ধা মহিলা তাদেরকে হাত ইশারা দিয়ে নৌকা থামানোর জন্য ডাকছেন এবং তার কাছে যেতে বলছেন। দূর থেকেই তারা 3 জনই দেখতে পান যে ওই বৃদ্ধা মহিলার হাতে একটা পুটলি। দূর থেকে তার কথা শুনতে না পেলেও হাতের ইশারা দেখছেন। তখন এই হেলাল নানা এবং শাহজাহান মামা কোনো কিছু না ভেবেই নৌকা তীরের দিকে নিতে থাকেন। তখন নানা তাদেরকে বলেন যে নৌকা একেবারে তীরে ভেড়ানো যাবে না, কাছাকাছি নিয়ে চলো, যতটুকু দূরত্বে নিলে তার কথা আমরা বুঝতে পারি, তার কথা শুনতে পারি, এতটুকু দূরত্বের নৌকা রাখো। সে কি জন্য ডাকছে সেটাকে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিব। তো এইভাবেই নৌকাটা নিয়ে যাওয়া হয়, মোটামুটি একটু দূরত্বেই রাখা হয়। তখন নানা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে আমাদেরকে ডাকছেন কেন, কোনো বিপদে পড়ছেন, আপনি এখানে কি করছেন, বলেন আমাদেরকে। তখন ওই বৃদ্ধা মহিলা নানাকে বলেন, ওই যে নদীর ওই পারে, ওইখানে আমার মেয়ের জামাই বাড়ি, আমি ওখানে যাব, আমাকে একটু নদীটা পার করে দাও না। তারপর নানা চিন্তা করলেন, যেহেতু বিপদে পড়েছেন, এতটুকু খাল পার করে দিলেই তো সমস্যা শেষ হয়ে যায়, ওনারও উপকার হয়। তো উনি বললেন যে ঠিক আছে, তোমাকে পার করে দিব। এই বলে নৌকা ভিড়ানোর জন্য
এই শাহজাহান মামা আর ওই হেলাল রানাকে বলেন যে যাও একটু ওইদিকে নিয়ে যাও। যখন নৌকা আস্তে আস্তে ভিড়বে, প্রায় ভিড়ে গেছে, এমন সময় হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাটা নাচতে শুরু করলো, অথচ সে অনেক কষ্টে হাঁটে, এমন বয়সে উনি পৌঁছেছেন। নাচানাচি শুরু করছেন, লাফিয়ে লাফিয়ে মনে হচ্ছে বানরের মতো লাফাচ্ছেন, আর বলছেন দাদা আমারে লইবে রে, দাদা আমারে লইবে। হঠাৎ করে ওনার এই ধরনের আচরণ দেখার সাথে সাথে নানার কিন্তু সন্দেহ লাগে। উনি সাথে সাথেই এই শাহজাহান মামা আর এই হেলাল বাপের নানাকে বলেন তাড়াতাড়ি নৌকা সরাও, তাড়াতাড়ি ঘাট থেকে নৌকা সরাও, এক মুহূর্ত রাখা যাবে না, কোনোভাবেই যেন ওই জিনিসটা লাফ দিয়ে নৌকায় উঠতে না পারে। এই কথা শোনার সাথে সাথে শাহজাহান মামা আর হেলাল রানা তাড়াতাড়ি নৌকা ঘোরাতে লাগলেন, এবং অল্প সময়ের মধ্যেই নৌকাটা তো প্রায় ঠেকে গিয়েছিল, ওই অবস্থা থেকেই নৌকাটা সরাতে সক্ষম হন ওনারা। আর নৌকা ঘোরাতে দেখে ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন তোমরা চলে যাও কেন, আমারে নিয়ে যাও। এই কথা শুনে নানা সবাইকে বলেন যে তাড়াতাড়ি বৈঠা মারো, তাড়াতাড়ি। উনিও একটা এক্সট্রা বৈঠা দিয়ে নৌকা বাইতে শুরু করলেন। তখন ওই বৃদ্ধা মহিলা হি হি করে হেসে বলে ওঠে যে আজকের মতো বেঁচে গেলি রে, একবার তোদের নৌকায় যদি উঠতে পারতাম একটাকেও বাড়ি ফিরতে দিতাম না। আজকে তোদের নৌকায় উঠতে না পারলেও তোরা ভাবিস না যে বেঁচে গেছিস। আমার কিন্তু মনে থাকলো ঠিকই তোদের নৌকায় একদিন আমি উঠবো, আর তখন আজকে যে কাজটা করতাম সেই কাজটা কর। এই কথা বলার সাথে সাথে সবাই দেখলেন ওই বৃদ্ধা মহিলাটা লাফ দিয়ে পানির ভিতরে পড়েই মিলিয়ে গেল। তখন ওই তিনজন ভাবলেন ওই বৃদ্ধা মহিলা আবার সাঁতার কাটতে কাটতে নৌকার কাছে চলে আসে কিনা, নৌকার এক পাশ ধরে টান দিয়ে নৌকায় পানি উঠিয়ে দিয়ে নৌকাটা ডুবিয়ে দেয় কিনা। তখন নানা বললেন যে না, এটার সম্ভাবনা নাই, ও আর আসবে না। তো যাই হোক, ওখান থেকে ওনারা নৌকা বাইতে থাকেন। ধান ভাঙানোর যেই মেশিন যেখানে ছিল ওখানে যেতে যেতে প্রায় রাত 10টার মতো বেঁচে যায়। অনেক রাত, ওই সময়ে 60-62 সালে রাত 10টা মানে তো অনেক রাত। অনেক আগেও তো ওখানে গিয়েছেন, অনেকবার গিয়েছেন। এই কারণে ওখানকার আশেপাশের অনেকের সাথেই নানার, তারপরে এই যে হেলাল ব্যাপারী নানা, তাদেরও পরিচয় ছিল। শাহজাহান মামা তো খুব একটা যেতেন না, যার কারণে ওনার পরিচয় ছিল না আশেপাশের লোকদের সাথে। আর ওখানে তো অনেকেই লোকজন আসলে অনেক জায়গা থেকে আসে তাদের ধান নিয়ে ভাঙানোর জন্য। রাত হয়ে গেলে তার ভাঙাতে পারে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাদের থাকার ব্যবস্থা ওখানে আছে। যখন ওখানে গিয়েছেন অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, গল্প গুজব হয়। একটা পর্যায়ে ওনারা ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালে নাস্তা করতে করতে ওই লোকজন যারা তাদের সাথে এই ঘটনাটি তারা শেয়ার করতে থাকেন। তো একজন লোক বলে উঠলেন যে এগুলো এক ধরনের পিশাচ, এগুলো যদি একবার নৌকায় উঠতে পারে নৌকাটা মাঝ নদীতে গিয়ে ডুবিয়ে দেয়। এরা পানিতে চলাফেরা করলেও নৌকার মালিকের অনুমতি ছাড়া এরা নৌকায় উঠতে পারে না। মানুষকে ক্ষতি করাই এদের কাজ। যাক, ভালো হয়েছে যে তোমরা এটাকে উঠাও নাই নৌকায়, আগে থাকতেই বুঝতে পেরেছো, আল্লাহ বাঁচাই দিছে আর কি। তো এই ধরনের কথা বলতে বলতে এর ভিতরে আরেকজন লোক বলে ওঠে যে এইখানে একজন কবিরাজ আছে যার নাম হলো প্রতাপ নারায়ণ তান্ত্রিক, খুব নাম করা এক তান্ত্রিক। সে এই টাইপের পিশাচদেরকে অনেকবার শায়েস্তা করেছে, এই বিষয়ে তার যথেষ্ট দক্ষতা রয়েছে। তো এই ধরনের কথাবার্তা হতে হতেই জানা গেল যে একদম কাছাকাছি এই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়ি। এই কথা শুনে শাহজাহান মামা খুবই আগ্রহী হয়ে যান, তার কাছে যাবেন, তার ঘটনা শুনবেন, তার কাজ দেখবেন। সবাই তো বাধা দেয়, না রে বাবু তোমার যাওয়ার দরকার কি, তুমি লেখাপড়া করছো, লেখাপড়া করো, ওর কাছে যাই তুমি কি করবা। কিন্তু না, উনি যাবেনই। শেষ পর্যন্ত এই নানা এবং সাথে আরেকজন যিনি আসছিলেন আর কি, উনি বলেন ঠিক আছে ছেলে মানুষ যাক না, একটু ঘুরে আসুক, আমরা ধান টান ভাঙাই। তখন এই শাহজাহান মামা ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে যান। এদিকে ধান ভাঙানো হয়ে গিয়েছে, শাহজাহান মামা আর আসে না। শাহজাহান মামাকে খুঁজতে খুঁজতে ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়িতে নানা এবং তার বন্ধু যান। যাওয়ার পর দেখেন যে শাহজাহান মামা ওখানেই আছেন। শাহজাহান মামাকে কোনোভাবেই ওখান থেকে আনা যায় না, কোনোভাবেই না, হাজার বুঝিয়েও আনা যায় না, জোর করেও আনা যাচ্ছে না। তখন ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিক বলেন যে আপনারা চলে যান, কোনো চিন্তা করবেন না, ও আমার কাছে ভালোই থাকবে, ওর কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্ত মনে থাকেন, আমি কোনো ক্ষতিকর লোক না। কি আর করা, শাহজাহান মামাকে ওখানে রেখেই
ওনারা দুজন বাড়িতে চলে আসেন। দীর্ঘ 1.5 বছর উনি বাড়িতে আসেন নাই, যদিও বা বাড়ির লোকজন তার সাথে গিয়ে দেখা করেছেন, কারণ শাহজাহান মামা যেখানে আছেন ওটা তার অপরিচিত জায়গা না। কিন্তু 1.5 বছর উনি বাড়িতে আসেনি নেই। বাড়িতে যখন উনি এসেছেন, আত্মীয় স্বজন অনেকেই মামাকে দেখতে আসছেন। সবাই বলেন যে শাহজাহান এখন কবিরাজ হয়ে ফিরে আসছে। তো শাহজাহান মামা জানান উনি নাকি এই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের সাথে ভারতের আসামের একটা জায়গায় দীক্ষা নিতে গিয়েছেন কিছুদিনের জন্য, অনেক কিছু শিখে এসেছেন এবং এখন উনি বেশ কয়েকটা শক্তিশালী জিনকেও সাথে নিয়ে এসেছেন, এটা উনি বলেন নাকি সবাইকে। এরপর থেকে ছোটখাটো অনেক সমস্যার সমাধানই মামা করতে থাকেন। দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে কাজও হয়ে যায়। লোকের মুখে মুখে এই শাহজাহান মামার কবিরাজি বিদ্যার কথা ছড়িয়ে পড়ে। শাহজাহান মামা ওই ক্লাস 8 পর্যন্তই পড়েছিলেন, এরপরে লেখাপড়া হয়নি, যেহেতু উনি ওই কবিরাজি এটা শিখতে চলে গিয়েছিলেন, আর লেখাপড়া করেনও নাই। উনি কিন্তু সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করতেন না বা করতেনও না। কোনো মানুষ যদি এসে নালিশ করতো যে কোনো ব্যক্তি তার ক্ষতি করছে, জুলুম করছে, উনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যেতেন এবং ওই মজলুমের পক্ষে দাঁড়াতেন। তো একদিন হয় কি, এক হিন্দু পরিবারের 2 ভাই তার কাছে আসেন এবং বলেন যে একটা বিলের মধ্যে আমাদের অনেকখানি জায়গা আছে, কিন্তু এলাকার প্রভাবশালী আর এক হিন্দু পরিবার ওই জায়গাটা দখল করে রেখেছে। আর যিনি দখল করেছেন মূলত তার নাম হলো রঞ্জন বালা। তিনি এই কাজের নেতৃত্ব দেন। আমরা ফসল ফলাই তখন কিছু বলে না, যখনই ফসল কাটার সময় আসে তখনই জোর করে এই পুরো ফসল তাদেরকে দিয়ে দিতে হবেই, না হলে আমাদেরকে ব্যাপক মারধর করে। তাদের সাথে শক্তিতে আমরা পারি না, এভাবে আর কতদিন জুলুম সহ্য করব। মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমরা ফসল ফলাই, অথচ সেই ফসল নিয়ে যায় এই রঞ্জনবালা। এটা একটা বিহিত করেন। তখন মামা বলেন যে তোমাদের ফসল কি কেটে এখন নিয়ে গিয়েছে? তখন বলেন যে হ্যাঁ নিয়ে গিয়েছে। তখন মামা বলেন যে এখন আর এই বিষয়ে কোনো কথা বলবো না, আমি তাদের কাছে আমার সাবধানবাণী পৌঁছে দেব, তোমরা চলে যাও, যেন এই কাজ ওরা পরবর্তীতে না করে। আর পরবর্তীতে যদি করতে আসেই সাথে সাথে আমাকে জানাবা। মামা কি করেছিলেন, এই রঞ্জনবালাকে মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যেন রঞ্জনবালা ভবিষ্যতে অন্য কারো জমি এইভাবে দখল না করে বা অন্য কারো ফসল যেন লুটপাট না করে। কিন্তু রঞ্জনবালা শাহজাহান মামার এই বিষয়টাকে একদম তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিয়েছিলেন, বরং আরো কটু কথা বলেছিলেন। যাই হোক, শাহজাহান মামা সেটার কোনো উত্তরও দেন নাই। ওই জমিতে পরবর্তীতে যখন ফসল লাগানো হয়, ধান লাগানো হয়েছিল, ওই ধান তখন পাক ধরেছে আর কি, এমন একটা অবস্থা। তখন এই শাহজাহান মামা ওই 2 জন ব্যক্তিকে খবর পাঠান। ওই 2 জন ব্যক্তি বিভিন্ন সময় এসে তাদের কাজকর্মের তথ্যগুলো বা কতদূর এগিয়েছে এটা জানিয়ে যেতেন আর কি। শাহজাহান মামা বলেন যে যেহেতু পাক ধরেছে, তোমরা একটা কাজ করো, এই ক্ষেতের এক পাশ থেকে ধান কাটা শুরু করো। তো তারা ধান কাটা শুরু করেছে। এই যে রঞ্জনবালা, সে তো চিন্তা করেছে ধান পাকলে না হয় কাটবে, এই অবস্থায় ধান কাটে কেন? তখন এই রঞ্জনবালা আরো কিছু লোকজন নিয়ে এসে বলে, এই খবরদার, এখন ধান কাটবি না, পাকার পরে কাটবি, আর সেই ধানও আমি নিয়ে যাব। এই কথা শোনার পর সাথে সাথে এই তথ্যটা জানিয়ে দেওয়া হয় শাহজাহান মামার কাছে যে রঞ্জনবালা এই মাঠে আসছেন। শাহজাহান মামাও ওইখানে চলে আসে। আসার পরে কোনো কথা নাই, রঞ্জনবালাকেও কিছু বলেন নাই, কাউকে কিছু বলেন নাই। শাহজাহান মামা মাটিতে শুয়ে, মাটিতে উনি দাঁত দিয়ে একটা কামড় দেন। কামড় দেওয়ার পরপরই এই রঞ্জনবালা এবং তার সাথে থাকা এই লাঠিয়াল বাহিনী সবাই লাফালাফি শুরু করে দেয়। মনে হচ্ছে তাদের পা পুড়ে যাচ্ছে, এমন গরম কোনো কিছুর উপর তারা দাঁড়িয়েছে, পা পুড়ে যাচ্ছে। ওরে বাবারে, মরে গেলাম রে, এই বলতে বলতে চিৎকার করতে করতে তারা ওই মাঠ ছেড়ে দৌড়াতে থাকে। দৌড়ে যে যার বাড়িতে চলে যায়। কেউ কেউ পানিতে গিয়ে ঝাঁপ দেয়। এরপর পরই দেখা যায় এদের সমস্ত শরীরে গুটি বসন্তের মতো এরকম ফোড়া হয়ে গিয়েছে। একদিনের ব্যবধানে রঞ্জনবালা সহ আরো 2 জনের মৃত্যু হয়। মৃত্যুর আগে তারা এত চিৎকার চেঁচামেচি করেছিল যে তাদের আর্তনাদে পাড়া প্রতিবেশীরা কেউই ঘুমাইতে পারতো না। কিন্তু কেউ এগিয়েও আসে নাই, কারণ তারা এতটাই জুলুম করেছিল মানুষের উপরে। কি হিন্দু কি মুসলিম, সকলের উপর জুলুম করেছে এই রঞ্জনবালা। আর শাহজাহান মামা কিন্তু
তার কাছে যেই আসতো ধর্ম বর্ণ নির্বিশেষে, কেউ যদি নালিশ আনতো, কেউ কারোর উপর জুলুম করেছে, উনি সেটা সমাধানের চেষ্টা করতেন। উনি রঞ্জনবালার উপর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে উনি মূলত তাকে ভয়ঙ্কর এক বান মেরেছিলেন। এটাকে বান কামড় বলে। মাটিতে শুয়ে কামড় দিয়েছে, মানে ওদের অবস্থা খারাপ। যারা বেঁচে ছিলেন তখনও শরীরে ফোসকা পড়ে অবস্থা খারাপ। তখন এনাদের আত্মীয় স্বজনরা এনাদেরকে খাটিয়াই করে নিয়ে এসে এই যে শাহজাহান মামা, তার হাতে পায়ে ধরে মাপ টাপ চেয়ে কান্নাকাটি করে মাপ নিয়েছিলেন। আর তারাও বলেছিলেন তারা যদি সুস্থ হতে পারেন কখনোই কোনো অবস্থাতেই এই ধরনের কাজে আর কখনো লিপ্ত হবেন না। তো মামা ক্ষমা করে দিয়েছিলেন। উনি ওনার বান ওনাদের তরফ উপর থেকে ফিরিয়ে নিয়েছিলেন। ওনারাও আস্তে আস্তে সুস্থ হয়ে যান এবং পরবর্তীতে ওনারা কখনোই কারো উপর এই ধরনের জুলুম করেছেন এই তথ্য পাওয়া যায়নি। তবে ওই রঞ্জনবালা এবং তার সাথে থাকা আরও দুজন লোক ওনারা মারা গিয়েছিলেন। এই যে শাহজাহান মামা, উনি 2001 সালে মারা গিয়েছেন। উনি এলাকার সকলের কাছেই খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি হিসাবে ছিলেন, খুব ভালো মানুষ হিসাবে সকলের কাছেই পরিচিত ছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাকিবুল হাসান তানিম ভাইকে। ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। সেটি হচ্ছে যে জুলুম করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন এমন কোনো একটা লোকের খপ্পরে পড়ে যায় যার কাছ থেকে বেঁচে আসার আর কোনো উপায় থাকে না। আর জুলুম যখন মানুষ করতে থাকে, করতে করতে তার মধ্যে একজন অহংকার সৃষ্টি হয়ে যায় যে তাকে হয়তো বা কেউ থামাতে পারবে না। তার হাতে অনেক ক্ষমতা রয়েছে, লোকবল আছে, প্রশাসনের অনেক লোকজন তার হাতে রয়েছে, ডিসিপ্লিন ফোর্সের অনেকেই তার পরিচিত রয়েছেন, হয়তোবা তাকে আর থামানো যাবে না। কিন্তু আসলে এইরকম এমন এক ব্যক্তির খপ্পরে কাউকে না কাউকে আল্লাহ তাআলা ফেলে দিবেন আর কি, যে এমন একজন ব্যক্তির খপ্পরে ফেলে দিবেন ওই ধরনের জালিমকে, তার হাত থেকে বেঁচে আসার আর কোনো উপায় থাকবে না। মূলত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও অনেক কঠিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার যেই ভয়ঙ্কর ক্রোধ, এই ক্রোধে না ফেলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন কারোর উপর জুলুম না করি। আল্লাহ আমাদেরকে সেখানেও সতর্ক থাকার তৌফিক দান করুন। যার যতটুকু প্রাপ্য, যে যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য, সে ততটুকুই শাস্তি পাক, এর বেশি যেন না হয়। এর বেশি যদি হয় তাহলে আমরাও কিন্তু জালিম হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করেন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।